তুমি কি এসএসসি 26 ব্যাচ আর তোমার টার্গেট কি হিসাব বিজ্ঞানে A+ পাও? তাহলে আজকের ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য। আজকে আমরা আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির ম্যাথ নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব, প্রারম্ভিক মূলধন নির্ণয়, লাভ ক্ষতি নির্ণয়। সো কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক। বোর্ডে একটা অঙ্ক তুলে আছে, অঙ্কটা পড়ি চলো। প্রথমে বলছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। সো অঙ্কটা পড়ি যে মুক্তা ট্রেডার্স এর জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ বা দেওয়া আছে। নগদে 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। বাকিতে পণ্য ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, রাতুলের নিকট পণ্য বিক্রয়। 12 তারিখ দেখো, রাতুলের নিকট পণ্য বিক্রয় কত? 66,000 টাকা। এটা কি ধারে বিক্রয় বা যেভাবে বিক্রয় হোক আমাদের দরকার নেই এখানে। রাতুলের নিকট পণ্য বিক্রয় 66,000 টাকা। সো আমরা যখন ক নম্বর সলভ করবো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা গড় দিব নরমালি বিবরণ টাকা টাকা। সো তারিখ যেহেতু আছে, তারিখ বিবরণ টাকা টাকা, তাই তো? ওকে, সো আমাদের 12 তারিখ পণ্য বিক্রয় বা রাতুলের নিকট পণ্য বিক্রয়। আমি একটু শর্টে লিখবো, তোমরা ডিটেলসে লিখে নিবে। রাতুলের নিকট পণ্য বিক্রয় কত হাজার টাকা? দেখো 66,000 টাকা। 66,000 টাকা। দেন বলছে ব্যবসার জন্য ক্যালকুলেটর করে এটা আসবে? এটা তো অফিস সরঞ্জাম, এটা আসবে না। বিজ্ঞাপন খরচ পরিশোধ 2,000 টাকা। এন্ড আন্ত ফেরত, দেখো ভাইয়া 26 তারিখ কি বলছে? আন্ত ফেরত আছে। আন্ত ফেরত মানে কি বলতো? আন্ত ফেরত মানে আমাদের বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রিত পণ্যটা ফেরত প্রদান করা হয়েছে। কারণ কি বিক্রয়টা কমে গেছে, এটা আমাদের মাইনাস হবে। সো আন্ত ফেরত, এটা দিব মাইনাস 6,000 টাকা। তাহলে 66 থেকে 6,000 বাদ দাও, তাহলে আমরা থাকবে অ্যাকচুয়ালি 60,000 টাকা। এটা কি আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। সো নিট বিক্রয় কত আমাদের? 60,000 টাকা। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এখন চলো আমরা খতে চলে যাই। খ কি বলছে দেখো। ওকে, খতে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করি? লাস্ট ক্লাসে যদি আমরা শিখেছিলাম, তারপর আরেকবার বলে দিই যে মালিকানা সত্ত্ব মানে কি? ও ই। আর এই ওই উপাদান কয়টা বলো তো? 4টা। মূলধন ছিল সি, আয় ছিল ব্যয় মাইনাস উত্তোলন। সো আমরা সূত্র হিসাবে অঙ্ক করতে পারি। সো মূলধন সাথে আয়গুলো যোগ করব, ব্যয়টা মাইনাস করব এবং উত্তোলনটা মাইনাস করে দিব। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়ে যাবে। ওকে, সো দেখো এখানে খ নম্বর আমরা খুব সহজে করতে পারি। সো মূলধন, মূলধন কয় তারিখে থাকে? তোমার মূলধন আমাদের 1 তারিখে থাকে, তাই তো? সো দেখো, নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো 1 তারিখ। সো এটাকে মূলধন, বা তুমি যা লেখা আছে ওটা লিখতে পারো। মূলধন কত? 70,000 টাকা। 70,000 টাকা, তাই তো? দেন দেখো, বাকিতে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে কি আমাদের ব্যয় হয়? ব্যয় হয় না? আর ব্যয় কি করে? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, সেটা মাইনাস হবে। বাকিতে পণ্য ক্রয় কত হাজার তোমার? 24,000 টাকা। এটা কি হবে? মাইনাস হবে। দেন ধারে আসবাবপত্র ক্রয়, এটা কি আমাদের ব্যয়? না, এটা আমাদের একটা সম্পদ বা মূলধন সাথে ব্যয় বলতে পারো। সেটা আমাদের এখানে আসছে না। রাতুলের নিকট পণ্য বিক্রয়, এটা আসবে। 12 তারিখ পণ্য বিক্রয় করছে, তাই না? পণ্য বিক্রয় করলে আমার কি হয়? আয় হয়। আর আয় হলে বা আয় বৃদ্ধি পেলে কি বাড়ে? মালিকানা সত্ত্ব বাড়ে। সো 66,000 টাকা, তাই না? 66,000 টাকা। এখন তোমরা বলতে পারো ভাইয়া কত তো দেখেছিলাম নিট বিভাগ 60,000 টাকা। হ্যাঁ, আমরা আন্তঃফেরতটা বাদ দিব, প্যারা নেওয়ার কিছু নাই। দেখো এখন ব্যবসার জন্য ক্যালকুলেটর করে আসবে না। বিজ্ঞাপন খরচটা দেখো, বিজ্ঞাপন খরচ, এই বিজ্ঞাপন খরচ আমার জন্য একটা ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো 2,000 টাকা তুমি মাইনাস করে দাও। এন্ড লাস্ট ওয়ান আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। এটা কি হবে? মাইনাস হবে, তাই না? মাইনাস। সো ক্যালকুলেটর নিয়ে বসে, আশা করি তোমরা। চলো ক্যালকুলেশনটা করে ফেলি। 70
66 কত আসে দেখো, দেন 24 8 আসে 1,04,000 টাকা আসে, 1,04,000 টাকা। এটা আমাদের কি মালিকানা সত্ত্ব নির্ণয়। যদি বলি মালিকানা সত্ত্ব তোমরা কিভাবে নির্ণয় করো সহজে, যে আমরা কি মূলধনের সাথে আয়গুলো যোগ করে দেবো সিম্পলি, তার থেকে ব্যয়টা মাইনাস করব, উত্তোলনটা মাইনাস করব। বুঝে গেছে? অনেক সময় দেখো উত্তোলনে অনেক সময় ঝামেলা হয়ে থাকে, নগদ উত্তোলন থাকে, পণ্য উত্তোলন থাকে, আর দুইটা ঝামেলা আছে যেটা তোমাদেরকে কেউ বলে না, জীবন বীমা প্রিমিয়াম বা আয়কর, এগুলা থাকলে কিন্তু এগুলো বাদ দিতে হবে, উত্তোলনের সাথে এগুলা যাবে। বুঝে গেছে? ওকে, গত কি বলছে দেখি, 1, 5, 17, 26 তারিখ লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে জানি। চলো এখন শুরু করা যাক। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা। 1 তারিখে কি বলছে দেখো, নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে আমরা জানি দুতরফা দাখিলা পত্রে দুইটা পক্ষ থাকে, ওইদিকে আমরা না যাই। কি কি পক্ষ আছে দেখো, নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। সো নগদান হিসাব আছে, মূলধন হিসাব আছে, দুইটা পক্ষ লিখে ফেলো। সো নগদান হিসাব, মূলধন হিসাব, রাইট, এই দুইটা পক্ষ আছে। এন্ড কত টাকা ভাইয়া? নগদান হিসাব কেমন বলো তো? ডেবিট, তোমরা বাংলায় লিখতে পারো, মূলধন হিসাব ক্রেডিট। টাকা কত? 70,000 টাকা, 70,000 টাকা, তাই না? এখন আমার 1 তারিখের পর কি বলছে, 5 তারিখ। আচ্ছা, 5 তারিখ তোমার পড়ো তো, দেখো চেষ্টা করো নিজেরা। ধারে আসবাবপত্র ক্রয় 3,500 টাকা, আসবাবপত্র কিনছে, বাকিতে কিনছে। তো আমার কি হয়েছে, আসবাব আমার একটা সম্পদ। দেখুন দুইটা পক্ষ, আসবাব হিসাব ডেবিট, প্রধি হিসাব ক্রেডিট। কেন? আমরা তো জানি সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই তো? আসবাবপত্র ডেবিট হিসাব, দুইটা পক্ষ আমরা বের করবো, এন্ড প্রদেয় বা পাওনাদার হিসাব। সো ডেবিট, এখানে লিখবা ক্রেডিট, কত হাজার টাকা? 3,500। সেম। এন্ড আমাদের আরেকটা কি ছিল, 17 তারিখ, ব্যবসার জন্য ক্যালকুলেটর করে 1200 টাকা ক্যালকুলেটর করা। এটা কি ক্যালকুলেটর? এটা কি অফিস সাপ্লাইজে যাবে, অফিস সাপ্লাই যাবে না, অফিস সাপ্লাইজ আমরা তো জানি। তোমার 17 তারিখ ক্যালকুলেটর করে করছে। সো অফিস সাপ্লাইজ একটা হিসাব, নগদ টাকা চলে যাবে ওইখানে একটা হিসাব, তাই তো? অফিস সাপ্লাইজ এন্ড নগদান। সো অফিস সাপ্লাইজ ডেবিট হবে, এটা ক্রেডিট হবে 1200 টাকা। এন্ড লাস্ট ওয়ান কি বলছে, 26 তারিখ, আন্ত ফেরত, মানে কি বিক্রয় ফেরত, বিক্রয় করে ফেরত দিয়ে দিছি 6,000 টাকা। কি হয়, আন্ত ফেরত আমার কি হ্রাস করে, আয় হ্রাস করে না? সো আন্ত ফেরত ডেবিট, আন্ত ফেরত হিসাব। আরেকটা কি হিসাব তোমার, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বলতে পারো তুমি, প্রাপ্য হিসাব। আন্ত ফেরত ডেবিট হবে, এটা হবে কি ক্রেডিট, কত হাজার টাকা? 6,000 টাকা। দেখো তো আমাদের এই ম্যাথটা কি বলছে, যে বলছে রহিম একতরফা পদ্ধতি অনুসরণ করেন। ভাইয়া একতরফা পদ্ধতিকে আমরা জানি, তাই না? জানি তো। তার ব্যবসায় তথ্যগুলো নিম্নরূপ। কত বলছে, বার্ষিক উত্তোলনের পরিমাণ কত, মানে বছরে তার উত্তোলনের পরিমাণ কত ছিল। উত্তোলন হইতে নগদ উত্তোলন হতে পারে, পণ্য উত্তোলন হতে পারে। আচ্ছা, এখানে তো কিছু নেই। দেখি রহিম প্রতি মাসে নগদ 2,500 টাকা ও 500 টাকার পণ্য উত্তোলন করেন, ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা ঋণ পরিশোধ এবং 48,000 টাকার ডেলিভারি ভ্যান ক্রয় করেন কারবারের জন্য। সো দেখো প্রতি মাসে বলছে ভাইয়া, প্রতি মাসে বলছে, আর আমাদের এক বছরে 12 মাস থাকে। সো নগদ উত্তোলন করতে প্রতি মাসে 2,500 টাকা করে, 2,500 গুণ 12 দিবা, পণ্য উত্তোলন করতে 500 করে, 500 গুণ 12 যা আসবে ওইটাই। দেখো সো বিবরণ টাকা টাকা, দেখো নগদ উত্তোলন কত, 2,500 গুণ 12, এটা তোমার আসবে কত, 30,000 টাকা, 30,000 টাকা, তাই তো? এবং আছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন 500 গুণ 12, 5 বরং 60,
6,000 টাকা। কত তোমার? 60,000 লিখে ফেলছি। 36,000 টাকা, তাই তো? আচ্ছা, বাইরে তোমাদেরকে আর কিছু টিপস বলে দিই। উত্তোলনে অনেক সময় থাকে জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলো কিন্তু উত্তোলনের সাথে আসবে, সেটা মাথায় রাখবা। এখন আমার দেখো খতে কি বলছে, খতে বলছে সমাপনী মূলধন নির্ণয় কর, আমাদের ছকেটিতে থাকবে। আচ্ছা, সমাপনী মূলধন নির্ণয় কর অর্থাৎ একটা বছর শেষে মানে ডিসেম্বর 31 তারিখে মালিকের মূলধন কতটুকু, এটা এখানে আমরা কি করব, মোট সম্পদ থেকে তোমার মোট ব্যয়টা বাদ দিয়ে দিব। সো দেখো সমাপনী মোট সম্পদ কত, সমাপনী মোট সম্পদ কি কি আছে দেখো তো। এই অঙ্কটা একটু প্যাচ আছে, সো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই যে এগুলোর আমার সমাপনী, এটা কি প্রারম্ভিক। সো দেখো নগদ ও ব্যাংক, নগদ ও ব্যাংক কত আছে দেখো। নগদ ও ব্যাংক আছে আমাদের 1,35,000 টাকা, 1,35,000, 1,35,000 টাকা। দেন প্রাপ্য হিসাব আছে তোমার কত, প্রাপ্য হিসাব কত আছে 17,000 টাকা, 17,000। দেন তোমার দালান কোঠা আছে 3,70,000। আচ্ছা, তোমাদের অনেকে কোশ্চেন হইতে পারে যে ভাইয়া দালান কোঠা দুইটাতে সেম কেন, তোমাদের কোনো অ্যান্সার আছে? আচ্ছা, কারণ দালান কোঠা তো 1 বছর মাধ্যমে শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে মানে জানুয়ারি মাসে দালান কোঠা ছিল, ডিসেম্বরে নাই হয়ে যাবে এরকম কিছু। দালান কোঠা, জমি, ব্যাংক ঋণ এগুলো তো শেষ হয় না ভাইয়া, শেষ হয়। এই জন্য এটা প্রারম্ভিকে থাকবে, সম্পূর্ণ থাকবে 3,70,000 টাকা। মজুদ পণ্য, মজুদ পণ্য কত আছে 60,000 টাকা, 60,000। আচ্ছা, এই চারটা যোগ করো, কত আসে? ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে দেখো, এখানে নিচে সমন্বিত কিছু দেওয়া আছে ব্যক্তিগত তহবিল থেকে, জিনিসটা তো ভুলে গেছি আবার। ব্যক্তিগত তহবিল থেকে তিনি 50,000 টাকা ঋণ পরিশোধ করছে, এটা আসবে। ঋণ পরিশোধ করতে আমার সম্পদ না, এবং 48,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিছে। সো ডেলিভারি ভ্যান আমার জন্য একটা সম্পদ, তাই না? এটা সমাপনী মোট সম্পদে আসবে। সো ডেলিভারি ভ্যানটা দেখো, ডেলিভারি ভ্যান কত 48,000 টাকা, 48,000 টাকা। সো আবার প্রথম থেকে 1,35,000, 1,70,000, তোমার 3,70,000, 6,22,000 টাকা আসে, দেখছো? তোমার সময় মোট সম্পদ আছে কত, 6,22,000 টাকা। ধরো একটু না না না, 6,30,000 টাকা আসে তো, 6,30,000 টাকা। এটাকে আমাদের সময়ের মোট সম্পদ মাইনাস করবো কি সমাপনী মোট দায়। একটু প্যাসেজ অঙ্ক, তাই না? মোট দায় কি দেখো, সমাপনী মোট দায় কি কি আছে, আছে এই যে ঋণ আছে আর প্রদ হিসাব আছে। দেখো ঋণ কত তোমার 50,000 টাকা, প্রদ হিসাব কত বলো তো, প্রদ হিসাব আছে 10,000 টাকা। সো 50 আর 10, 60,000 টাকা, 5,70,000 টাকা। সো সমাপনী মূলধন বুঝতে পারছো তোমরা? এখন লাস্ট ওয়ানে যাও, নেট লাভ বা ক্ষতি নির্ণয় করো। এটার জন্য আমাদের প্রথমে তো কিছু একটা লাগে, দাঁড়াও এটা আমরা কাটবো না, এটা কাটা লাগবে মেবি, অ্যামাউন্টটা তো কেটেই দিব। আচ্ছা, আমাদের বলছে কি বছর শেষে নেট লাভ বা ক্ষতি নির্ণয় করা। আমরা লাভ বা ক্ষতির সূত্রতে জানি আমাদের কি লাগে, প্রারম্ভিক মূলধন লাগে, সমাপনী মূলধন লাগে। আমাদের সমাপনী মূলধন কত আসছিল অ্যান্সার 5,70,000 টাকা, তাই না? আমরা এখানে লিখে নিই 5,70,000 সমাপনী, তোমার খাতে তো আছে তাই না, আমি তো মুছে ফেলছি। 5,70,000 সমাপনী। এখন দেখো প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করি কিভাবে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা বাদ দিব প্রারম্ভিক মোট দায়কে। এখন দেখো প্রারম্ভিক মোট সম্পদ সেমই তো, তাই না? এই জন্য আমি মুছে নেই। নগদ ব্যাংক শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে, 1,20,000, 1,20,000। প্রাপ্য হিসাব কি দেখো, প্রাপ্য হিসাব তোমার 22,000,
দালান কোঠা 3,70,000, মজুদ পণ্য তোমার 43,000। আচ্ছা 43, তাই তো। এন্ড দেখো প্রারম্ভিক মূলধন আর কিছু আছে কিনা, না আর কিছু নাই প্রারম্ভিক মূলধন। এখন এটা চারটা যোগ করো। আচ্ছা 5,55,000 আসে, 5,55,000। এখন আমরা সবারই প্রারম্ভিক মোট দায় কি কি আছে দেখো তো, মাইনাস প্রারম্ভিক মোট দায়। আচ্ছা দেখো তো কি কি আছে, ঋণ আছে 1,00,000 টাকা, ঋণ আছে 1,00,000 টাকা, এবং তোমার প্রদ হিসাব আছে কত, 7,000 টাকা, এবং তোমার 9টা লাগবে না। এখন 1,07,000 টাকা বাদ দাও, $4,48,000। এটা কি আমার প্রারম্ভিক মূলধন। তো 4,48,000 আমার কি প্রারম্ভিক, তাই তো। সো আমাদের এটা শেষ। আমরা এখন লাভ ক্ষতির সূত্রটা বসায় দিব, তাই আমরা অঙ্কটা শেষ করে ফেলবো। এই টাইপে অনেকে মনে করে কি জানো, এই টাইপের অঙ্কগুলো সহজ। হ্যাঁ সহজ, বাট মাঝে মধ্যে একটু জটিল করে দেয়, যেটা তোমাদের করে দিতে পারে 26 ব্যাচ। সূত্রটা বলো, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে আচ্ছা, সমাপনী মূলধন কত ছিল? সমান ছিল 5,70,000, 5,70,000। উত্তোলন কত ছিল মনে আছে? 36,000 টাকা ছিল। ক নম্বর করছি? মাইনাস প্রারম্ভিক মূলধন 4,48,000, অতিরিক্ত মূলধন। আচ্ছা অতিরিক্ত মূলধন একটু দেখো, যে দেখো লাস্টে ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা ঋণ পরিশোধ এবং 50,000 টাকা ঋণ পরিশোধ এবং 48,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয় করেন কারবারের জন্য। এটা কি মালিক করছে? কি করছে? তোমার 50,000 টাকা ঋণ পরিশোধ করছে প্রতিষ্ঠানের, এবং 48,000 টাকা দিয়ে তোমার প্রতিষ্ঠানের একটা ডেলিভারি ভ্যান ক্রয় করেছে। তো দুইটা যোগফল তোমার অতিরিক্ত মূলধন, তাই না? তো 50 যোগ 48, তোমার 98,000 টাকা আমার অতিরিক্ত মূলধন। বুঝতে পারছো? সো 5,70,000 যোগ 36, তোমার 6,06,000 টাকা আসে, মাইনাস 4,48,000 যোগ 98, 5,46,000। ওকে এটা এখন মাইনাস করো, মাইনাস 5,46,000। সো 60,000 টাকা আমার কি আসবে? লাভ। এটা কি আমার লাভ। আর যদি আমার নেগেটিভ মান আসতো, এটা কি হইতো? আমার ক্ষতি আসতো। অঙ্কটা বুঝে গেছে? একটু ছিল, মানে একটু জটিল ছিল আর কি, একটু প্যাচ লাগাই দিচ্ছে, প্যারা হয়ে গেছে যেন একটু, তাই না? আচ্ছা আর একটা অঙ্ক সলভ করবো, দেখবা তাহলে আমাদের তুমি বস হয়ে যাবে। দেখো তো এই অঙ্কটা। আচ্ছা আচ্ছা এই দেখো, মিমের ব্যবসায় 2025-এর জানুয়ারি লেনদেন শো। মিমকে নিয়ে আমাদের এলাকার জন্য একটা কথা প্রচলিত আছে, মিমকে আমরা অনেকে মজা করি, টোন করি। ওই যে আছে না, যে আমরা গ্রামে বললাম মিম ডিম পচা ডিম, এই একটা কথা আছে না, এরকম আর কি। তো তোমরা যদি এরকম মজা করে থাকো কমেন্টে বলতে পারো। আচ্ছা বাদ দেই, মজার কথা বাদ দিই, আমাদের কথা কি বলছে বলো? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। লাস্ট অঙ্কে করে আসি, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিব। করা লাগবে? করে দিই, দাঁড়াও একটু সহজে করে দিই। সো বিবরণ টাকা টাকা। আচ্ছা প্রারম্ভিক মূলধন যেহেতু বলছে, আমার প্রারম্ভিক মোট সম্পদ লাগবে। প্রারম্ভিক মোট সম্পদ থেকে বাদ দিব কি আমরা? মোট দায়টা বাদ দিব। আচ্ছা মোট সম্পদ কি কি দেখো, এই যে 1 তারিখ আছে, নগদ 90,000 টাকা, আসবাবপত্র 4,000 টাকা, এবং 35,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। নগদ আমার সম্পদ। সো নগদ কত হাজার টাকা বলো?
90,000। দেন আসবাবপত্র, এটা আমার সম্পদ, আসবাবপত্র কত, 4,000। দেন আরেকটা আছে কি তোমার, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি আমার সম্পদ? হুম, ব্যাংক তোমার সম্পদ, এটা আমার দায়। বাট এখানে একটা কাহিনী আছে, টুইস্ট আছে, তাই না? টুইস্ট কি দেখো, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিই ভাইয়া, ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের কি বাড়ে? নগদ টাকা বাড়ে না? যাবে যেটা দেখো, নগদ হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হয়, তো নগদ টাকা বাড়ে। তাহলে আমি যখন ব্যাংক থেকে ঋণটা নিলাম, আমার নগদ ক্যাশ বাড়ছে, ক্যাশ। সো 35,000 টাকা আমার নগদের সাথে যোগ হবে। সো 90,000 যোগ 35,000, বুঝতে পারছি? সো 90, দেখো 90 যোগ 35, 1,25,000 টাকা, 1,25,000 টাকা। আর দেন তোমার আসবাবপত্র আছে, আসবাবপত্র কি 4,000 টাকা? এত কম। আসবাবপত্র মেবি এখানে একটা শূন্য ভুল হয়েছে, দেখো আসবাবপত্র 40,000 টাকা হবে, আসবাবপত্র 40,000 টাকা। এন্ড এখন যোগ করে দাও, 1,25,000 যোগ 40, 1,65,000 টাকা কি আমার মোট সম্পদ। তাহলে ভাইয়া এই 35,000 টাকা ব্যাংক ঋণটা কি যাবে না, মাইনাস হবে না? অবশ্যই হবে। ওইখানে তো আমার নগদ টাকা বাড়ছে, এখন তো এটা আমার দায়, তাই না? সো মাইনাস প্রারম্ভিক মোট দায় কত? শুধুমাত্র আমার আছে ব্যাংক ঋণ। আর কোনো কিছু আছে? দেখো তো, খ নম্বর কি বলছে আমাদের? হ্যাঁ, ডেবিট ক্রেডিট নির্ণয় করো বলছে। এটা তো আমরা প্রথমেতে করছিলাম, ডেবিট ক্রেডিট নির্ণয় করো, একেবারে সহজ। দেখো খ, আমরা লিখবো তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, পয়সা পয়সা, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট বা ক্রেডিট, টাকা। আচ্ছা, ডেবিট ক্রেডিট আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জানি দুইটা পক্ষ থাকবে, আগে দুইটা পক্ষ নির্ণয় করব, দেন ওই পক্ষ কোনটা ডেবিট কোনটা ক্রেডিট ওটা বের করলেই শেষ। দেখো 1 তারিখ বলছে, 1 তারিখ দেখেন, নগদ 90,000। নগদ কি হয়? নগদ একটা নগদান, তাই তো? বা নগদান বা নগদ যা লেখো। আসবাবপত্র, আসবাবপত্র, দেন তোমার আছে ব্যাংক ঋণ, দেন আছে তোমার, আমরা কি মূলধন হিসেবে যাবো, তাই তো? মূলধন হিসাব দেখা লাগবে না। তো নগদ আছে কত? 90,000। না না না, 90,000 সাথে আমার কত যোগ হবে? 35,000। 90 আর 35 কত ছিল? 1,25,000 ছিল মেবি। 90, 1,25,000। তো নগদান হবে 1,25,000। আসবাবপত্র 40,000, 4,000 না কিন্তু 40,000। দেন তোমার ব্যাংক ঋণ হলো 35,000, তো ক্রেডিট। শিট ম্যান, আমরা তো জাবেদা করতেছি, আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট ওটা বসাবো। আমাদের টাকা তো এখানে লাগবে, এটা ডেবিট হবে, এটাও ডেবিট, এটা সিআর ক্রেডিট। সেখানে লাগবে 1,25,000 টাকা। তোমার কমেন্টে বলবা না? আসবে তো কত? 40,000। ব্যাংক ঋণ কত? 35,000। মূলধন কত? দেখো কত, 40, 1,30,000 টাকা, তাই তো? দেখো ডেবিট ক্রেডিট মিল হয়েছে কিনা? 1,25,000 যোগ 40, দেন হ্যাঁ মিল হয়েছে, তো 1,65,000 মিল হয়েছে। এখন এটা ছিল আমাদের 1 তারিখেরটা। দেন বলছে তোমার 3 তারিখ, দেখো 3 তারিখ কি বলছে দেখো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম কি আমার একটা উত্তোলন, তাই না? উত্তোলনে যায়, এটা আমরা জানি। সেখানে কি হবে আমার? উত্তোলন করছে ভাইয়া, উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সো উত্তোলন, নগদান। উত্তোলন কি হয়? ডেবিট হয়। এটা কি হবে? ক্রেডিট হবে। 5,000 টাকা, শেষ। দেন তোমার 5 তারিখ, 5 তারিখ কি? কারবার হাতে উত্তোলন, ব্যবসা থেকে উত্তোলন করছে। এরকম থাকলে আমরা কি জানি? নগদ উত্তোলন, তাই না? নগদ উত্তোলন আবার সেম। সো উত্তোলন এত সহজ অঙ্ক যে কেন দেয়?
উত্তোলন নগদান কত টাকা? এটা মেবি তোমার 25,000 টাকা। 25,000 টাকা। লাস্ট আমাদের 10 তারিখ কি কি বলছে দেখো, 10 তারিখ। আচ্ছা দেখো, অতিরিক্ত মূলধন আনয়ন। আচ্ছা, অতিরিক্ত মূলধন আনয়ন 15,000 টাকা। অতিরিক্ত মূলধন আনয়ন কি হয়? নগদ টাকা বাড়ে, মূলধন বাড়ে, শেষ। সো নগদ যাবে, নগদ দান বা নগদ এন্ড মূলধন। তুমি চলো অতিরিক্ত মূলধন লিখতে পারো, ইচ্ছা তোমার। এটা ডেবিট, এটা ক্রেডিট। 15,000 টাকা আনছে, 15,000 টাকা। সো আমাদের মানে খ নম্বর তো সহজই ছিল, ডেবিট ক্রেডিট আমরা জানি। এর আমরা গতে যাব, মিমের ব্যবসার লাভ ক্ষতি কত, তাই না? লাভ ক্ষতি নির্ণয় সূত্র আমরা জানি, জানি তো, তাই না? আমরা তোমার কতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করছিলাম। এখন আমাদের কিন্তু সমপরিমাণটা বের করা লাগবে। সো সমপরিমাণটা আগে বের করে নি, কি বলো? সো আমার গ নম্বর লাভ বা ক্ষতি। আচ্ছা দাঁড়াও, লাভ বা ক্ষতি সূত্র কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা, আমাদের তোমার প্রারম্ভিক মূলধন আছে, আমাদের সম্পূর্ণ মূলধনটা বের করতে হবে। দেখো, সম্পূর্ণ মূলধন আমরা এখানে একটু বের করি। সম্পূর্ণ মূলধন কি বের করো? মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিও। আচ্ছা, মোট সম্পদ কত? এটা আমরা সাইডে নোট করি, তোমরা ডিটেলসে করে নিবা। এই দেখো, বছর শেষে ব্যাংক জমা ছিল 1 লক্ষ টাকা, আমার সম্পদ না 1 লক্ষ, মোট সম্পদ কিন্তু এগুলা 1 লক্ষ টাকা। অফিস সরঞ্জাম 40,000 টাকা, 40,000 টাকা। দেন দেনাদার 20,000 টাকা, দেনাদার 20,000 টাকা। আচ্ছা, এখানেও কিন্তু একটা টুইস্ট আছে, তোমাকে ধরতে পারছো? দেখো, 1 তারিখে দেখো আমার কি করছে। এই যে আসবাবপত্র 40,000 টাকা, এই মানে 1 বছর কি আসবাবপত্র শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, লাইফ টাইম শেষ হয়ে যাবে? শেষ তো হবে না। আসবাবপত্রের জন্য আমার ডিসেম্বর মাসে বা সম্পূর্ণ মূলধন আসবে। তো আসবাবপত্র কত? 40,000 টাকা, বুঝতে পারছি? আর তো আমাদের নাই। এখন দেখো, এই চারটা যোগ করবা, তো এখন মাইনাস কি কি আছে দেখো, মানে মোট দায়টা কি কি আছে। পাওনাদার আছে 35,000 টাকা, 35,000 পাওনাদার। দেন তোমার প্রদ বিল আছে তোমার 15,000, প্রদ বিল আছে 15,000। আবার দেখো 1 তারিখে ভাইয়া চলে যাও, ব্যাংক ঋণ 35,000 টাকা। এই 1 বছর তো ঋণ পরিশোধ হবে না, এটা আমার সম্পূর্ণ মূলধনে যাবে, তাই না? ব্যাংক ঋণ কত? 35,000 টাকা। ওকে, দেখো 1,60,000 এখানে কত আসে? 1,00,000, 1,40,000, 60, 2 লাখ টাকা আসে, তাই তো? 2 লাখ থেকে আমরা এগুলো বাদ দিব। 2 লাখ থেকে 35, 40, 50, 50 আর 35, 85,000 টাকা। তো 2 লাখ থেকে 85 বাদ দিলে থাকে 1,15,000 টাকা। এটা কি আমার সমাপনী মূলধন? তোমরা কি বুঝতে পারছো? এটা আমার সমাপনী মূলধন। এটা আমি আর ডিটেলসে করলাম না, শর্টকাটে করে ফেলছি, তোমরা তো জানোই। তো 1,15,000 টাকা আমার সমাপনী মূলধন, 1,15,000 টাকা। উত্তোলন কত ছিল? আচ্ছা, নিচে তো আমার কিছু বলা নেই। এছাড়া বছর শেষে ব্যাংক জমা 1 লক্ষ টাকা, এখানে কিছু বলা নেই, তাহলে এখানে দেখতে হবে। আমি বলছিলাম কি ভাইয়া, জীবন বীমা প্রিমিয়াম এটা কিন্তু আমার উত্তোলন 5,000 টাকা, আর কারোর হচ্ছে উত্তোলন, দুইটা উত্তোলন ছিল, 5,000 আর 25,000, 30,000 টাকা। এটা কি উত্তোলন আমার? 30,000 মাইনাস প্রারম্ভিক মূলধন কত বের করছি? 1,30,000, 1,30,000। অতিরিক্ত মূলধন কত? এই যে একটু 10 তারিখ বলেই তো আছে, তাই না? অতিরিক্ত মূলধন 15,000 টাকা, 15,000 টাকা। সো 1,15,000, 1,45,000 টাকা। এই কি কি হইলো? কি লাভ ক্ষতি কিছু হবে না? বেটার লাভ লোকসান তো কিছু নেই, বেটার মাথায় হাত, মাগনা খাচ্ছে নাকি? জিরো। এবার কথা হইলো বলো, 0 টাকা হয়েছে, লাভও হয় না, ক্ষতি হয় না, 0 টাকা হয়েছে, লাভ ক্ষতি কিচ্ছু হইলো না। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল।
এই অধ্যায়ে যদি তোমাদের যদি আরো ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকে বা তোমরা যদি আরো কোনো বোর্ড কোশ্চেন সলভ চাও, অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবা, তাই এগুলো সলভ করে দিবে। দেখা হচ্ছে তোমাদের জন্য পরবর্তী ক্লাসে।